হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনারা সবাই স্বাগত জানাচ্ছি আসলাম ভিডিওতে। আজকে আমরা দেখব ডেনসিটি বেসড ক্লাস্টারিং অ্যালগরিদম। আগের লেকচার ভিডিওগুলোতে আমরা আরও 4টা অ্যালগরিদম দেখে আসছি। সেগুলো হচ্ছে কে মিনস অ্যালগরিদম, কে মেডয়েড অ্যালগরিদম, ক্লাস্টার সিকিং অ্যালগরিদম, ম্যাক্সিমিন ডিস্টেন্স অ্যালগরিদম। তো যারা আবার আগের ভিডিওগুলো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো আগের 4টা অ্যালগরিদম এবং আজকের যে অ্যালগরিদমটা ম্যাথ দেখাবো, এই 5টা অ্যালগরিদম কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মিনিমাম 1টা কিংবা 2টা কোশ্চেন কিন্তু আপনি এক্সামে পেয়ে যাবেন। তো খুব ভালোভাবে এবং কেয়ারফুলি এই অ্যালগরিদমগুলো বোঝার চেষ্টা করবেন। তো আজকে আমরা দেখব ডিবি স্ক্যান। ডিবি স্ক্যানটা হচ্ছে ডেনসিটি বেসড ক্লাস্টারিং অ্যালগরিদমের একটা মেথড, ঠিক আছে? তো ডিবি স্ক্যানে কী টাইপের কোশ্চেন আসবে বা কোশ্চেনে কী কী দেওয়া থাকবে? কোশ্চেনে আমাদের আগের যে অ্যালগরিদমগুলো সেগুলোর মতনই ডেটা সেট দেওয়া থাকবে এবং সেই সাথে অ্যাডিশনালি এই দুটো জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে এপসাইলন বা থ্রেশহোল্ডের মান এবং আমাদের মিনিমাম পয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? ডেটা সেট এবং এই এপসাইলন এবং মিনিমাম পয়েন্টের মান কোশ্চেনে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদেরকে বলবে যে কোর পয়েন্ট, বর্ডার পয়েন্ট, নয়েজ পয়েন্ট এগুলো বের করতে। এখন আমাদের এই জন্য আগে প্রথমে জানতে হবে কোর পয়েন্ট কী, বর্ডার পয়েন্ট কী, নয়েজ পয়েন্ট কী, এবং আমরা একটা এক্সাম্পল দেখব, তাই খুব ইজিলি বুঝতে পারবো যে আমরা কীভাবে এক্সাম্পলকে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি। তো প্রথমে দেখে নিই যে আমাদের কোর পয়েন্ট বলতে কী বোঝায়। মিনিমাম ডেটা পয়েন্টের থেকে বড় বা সমান ভ্যালু হলে কোর পয়েন্ট হবে, অর্থাৎ আমরা যেই মানগুলো বের করব সেই মানটা যদি এই মিনিমাম যে পয়েন্ট দেওয়া থাকবে কোশ্চেনে তার থেকে বড় হয় বা সমান হয় তাহলে সেটাকে আমরা কোর পয়েন্ট বলবো, ঠিক আছে? বর্ডার পয়েন্ট কি? বর্ডার পয়েন্ট হচ্ছে যেসব পয়েন্ট নিজে কোর পয়েন্ট না তবে অন্য কোর পয়েন্টের মেম্বার, তারা হচ্ছে বর্ডার পয়েন্ট। অর্থাৎ বর্ডার পয়েন্ট হচ্ছে কোর পয়েন্টে যে মেম্বারগুলো থাকবে সেগুলো যদি অন্য কোনো ক্লাস্টারের মধ্যে আমরা পেয়ে যাই সেটাকেই বলবো বর্ডার পয়েন্ট। আর নয়েজ পয়েন্ট কি? নয়েজ পয়েন্ট হচ্ছে যে সকল পয়েন্ট নিজে কোর পয়েন্ট না আবার অন্য কোনো কোর পয়েন্টের অংশও না, ক্লাস্টারের বাইরে, সেগুলো হচ্ছে পয়েন্ট, নয়েজ পয়েন্ট, ঠিক আছে? অর্থাৎ যে সকল পয়েন্ট নিজেও কোর না বা কোর পয়েন্টের অংশও না সেগুলোই হচ্ছে নয়েজ পয়েন্ট। আর যেগুলো কোর পয়েন্ট না তবে কোর পয়েন্ট না তবে কোর পয়েন্টের মেম্বার বা অংশ, তাদেরকে বলা হয় বর্ডার পয়েন্ট। আর যারা হচ্ছে আমাদের মিনিমাম ডেটা পয়েন্ট কোশ্চেনে দেওয়া থাকবে তার সমান বা বড় ভ্যালু, সেগুলো হচ্ছে কোর পয়েন্ট। তো হোপফুলি আপনারা এই কোর পয়েন্ট কী, বর্ডার পয়েন্ট কী, নয়েজ পয়েন্ট কী বুঝতে পেরেছেন। না বুঝলেও সমস্যা নেই, আমি যখন এক্সাম্পল দেখাবো তখন আপনারা খুব ইজিলি বুঝে যাবেন যে কোর পয়েন্ট কোনটা, বর্ডার পয়েন্ট কোনটা এবং নয়েজ পয়েন্ট কোনটা। চলুন কথা না পারি এখন একটা এক্সাম্পল দেখে নিই। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে টোটাল 12টা ডেটা দেওয়া আছে, ডেটা সেট দেওয়া আছে কোশ্চেন এটা, এবং এখানে মিনিমাম পয়েন্ট দেওয়া আছে 4 এবং এপসাইলন বা থ্রেশহোল্ডের মান দেওয়া আছে 2। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে এবং সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে কোর পয়েন্ট, বর্ডার পয়েন্ট, নয়েজ পয়েন্ট খুঁজে বের করতে। তো এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি, তাই না? এটাকে আমরা সলভ করব ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা আমরা সবাই জানি, সেটা হচ্ছে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, তার রুট করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, তাই না? তো এখন আমরা এই যে 12টা পয়েন্ট কোশ্চেনে দেওয়া আছে, এই যে P1 থেকে P12 এই মানগুলো আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখেন আমি টেবিল আঁকিয়ে নিয়েছি এবং এখানেও P1 থেকে P12 নিয়েছি, এখানেও P1 থেকে P12 নিয়েছি। তো দেখেন এখানে কি হচ্ছে, P1 থেকে P1 এর ডিস্টেন্স কত? 0। P2 থেকে P2 ডিস্টেন্স কত? 0। P3 থেকে P3 ডিস্টেন্স 0, মানে ডায়াগোনাল এগুলো সব 0 হচ্ছে, তাই না? কারণটা কি? P1 থেকে P1 এর কোনো ডিস্টেন্স নাই, P1 এখানেও যায় এখানেও তাই, এই জন্য 0। আবার P2 থেকে P2 মানে দুটাই কি P2, তাই না? এখানেও P2 এখানেও P2, কোনো ডিস্টেন্স আছে? ডিস্টেন্স নাই, এই জন্য এখানেও 0। P3 থেকে P3 কোনো ডিস্টেন্স নাই, সেম ভ্যালু, তাই না? এখানে এই জন্য 0। P4 থেকে P4 এখানে এই জন্য 0। P5 থেকে P5 0। P6 থেকে P6 0। এরকমভাবে P12 পর্যন্ত ডায়াগোনালি সবগুলো পয়েন্ট 0 হয়ে গেল, ঠিক আছে? এখন কাজ হচ্ছে আমাদের P1 থেকে P2, P1 থেকে P3, P1 থেকে P4 এরকমভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে P1 থেকে P2 ডিস্টেন্স কত? এই ফর্মুলা ইউজ করে আমরা মানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করেছি, সেটা হচ্ছে 3.16। P1 থেকে P3 ডিস্টেন্স কত? না আমরা এরকমভাবে ক্যালকুলেশন করব, P1 থেকে P3, P1 থেকে P2, P1 থেকে P4 এরকমভাবে। তাহলে P1 থেকে P3 ডিস্টেন্স আমরা ক্যালকুলেশন করেছি, সেটা হচ্ছে 5.66। P1 থেকে P4 7,
P1 থেকে P5 1.41, P1 থেকে P6 4.12, এরকমভাবে P1 এর সবগুলো মান বের করেছি। ঠিক আছে, এরপরে কি করলাম, এরপর হচ্ছে P1 এর কাজ হয়ে গেল, সব ডিস্টেন্স ক্যালকুলেশন করা হয়ে গেছে। এখন P2 কাজ, P2 থেকে P2 ডিস্টেন্স তো 0, P2 থেকে P3 ডিস্টেন্স কত, P2 থেকে P3 ডিস্টেন্স হচ্ছে 5.09। এখন কথা হচ্ছে P2 থেকে P1 এর মান কেন বের করলাম না? আপনারা প্রথমে ডায়াগোনালি সবগুলো 0 লিখে নেবেন, যতগুলো ডেটা পয়েন্ট দেওয়া থাকবে। এরপরে এর নিচে যতগুলো বক্স ফাঁকা থাকবে সেই বক্সগুলোর মান বের করবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশনের টাইম কিন্তু বেঁচে যাবে। সেটা কীভাবে বাঁচবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো যেটা বললাম যে ডায়াগোনালি 0-র নিচে যে বক্সগুলো সেগুলোকে ফিল আপ করতে যে পয়েন্টগুলোর মধ্যে ইকুইডিস্টেন্স ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে, শুধুমাত্র সেই পয়েন্টগুলোর জন্য আপনারা ইকুইডিস্টেন্স ডিস্টেন্সটা প্রথমে ক্যালকুলেশন করে নেবেন। ঠিক আছে, তাহলে P2 থেকে 0 নিচে কি P3 এর বক্স, তাই না? তাহলে P2 থেকে P3 ডিস্টেন্স হচ্ছে ইকুইডিস্টেন্স ডিস্টেন্স 5.09, P2 থেকে P4 হচ্ছে 4.12, P2 থেকে P5 হচ্ছে 2, P2 থেকে P6 হচ্ছে 6.0, এরকমভাবে সবগুলো মান আমরা বের করে নিলাম। আবার দেখেন এখানে P3 এখান থেকে 0, তাই না? তাহলে নিচের থেকে যে বক্সগুলো সেগুলোর জন্য আমরা ইকুইডিস্টেন্স ডিস্টেন্স ক্যালকুলেশন করব। তাহলে P3 থেকে P4 5 ইকুইডিস্টেন্স ডিস্টেন্স, P3 থেকে P5 5.83, P3 থেকে P6 5, এরকমভাবে সবগুলো মান বের করেছি। সিমিলার ওয়েতে এখানেও বের করেছি, এখানেও করেছি, এখানেও করেছি, এখানেও করেছি, এবং লাস্ট পর্যন্ত মানগুলো আমরা কিন্তু বের করেছি। ঠিক আছে, সেম ওয়েতে ইকুইডিস্টেন্স ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে। দেখেন এখানে 0-র পরে একটা ঘর ছিল, এই জন্য আমরা একটা ঘরের জন্য, অর্থাৎ আমাদের P11 থেকে এই ঘরটা কার P11 থেকে P12-এর জন্য তার ইকুইডিস্টেন্স ডিস্টেন্স বের করছি। তাহলে আমাদের ডায়াগোনাল বরাবর 0-র নিচের যে ঘরগুলো সবগুলো ঘর কিন্তু আমাদের এখানে বের করা হয়ে গেছে। ঠিক আছে, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের উপরে যে ঘরগুলো ফাঁকা আছে এগুলোকে ফিল আপ করা। এখন কথা হচ্ছে এগুলোকে আমরা কীভাবে ফিল আপ করতে পারি। তো এখানে একটা ট্রিক্স শিখিয়ে দিই। এখানে আপনাদের এগুলোর জন্য কিন্তু আবার ক্যালকুলেশন করতে হবে। তারপরে যদি চান একটা ট্রিক্স ফলো করে এখানে ক্যালকুলেশনটাকে হাইড করে আপনারা খুব ইজিলি স্মার্ট ওয়েতে এই মানগুলো ক্যালকুলেশন করে ফেলতে পারেন। সেই প্রসেসটা হচ্ছে এই রোড যে ভ্যালুগুলো সেটা এর কলামে বসবে। এইটার যে ভ্যালুগুলো P2-র যে ভ্যালুগুলো, P2-কে নিয়ে কাজ করছি। দেখেন P1 কিন্তু এখান থেকে ফিল আপ, এখানে কোনো ফাঁকা ঘর নাই, তাই না? P2-র এখানে দেখতে পাচ্ছি একটা ফাঁকা ঘর আছে, এখানে তাহলে কি বসবে? তাহলে P2 কোথায় আছে? P2 হচ্ছে এখানে আছে, এখানে রো ওয়াইজ যে ভ্যালুটা থাকবে সেটা এখানে বসে যাবে। তাহলে আমি লিখে দিই, এখানে কী হবে 3.16, রাইট? এরপর দেখেন আসলাম কোথায়, P2 সবগুলো ঘর ফিল আপ করা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি P3-তে 2টা ঘর ফাঁকা আছে, তাই না? তাহলে P3 দেখে এই সাইডে কোথায় আছে? P3 হচ্ছে এখানে আছে। এখানে দেখেন রো ওয়াইজ যে দুটো ভ্যালু আছে সে দুটোকে আমরা এই কলাম ওয়াইজ এখানে লিখে নিব। এখানে হচ্ছে তাহলে কত হবে 5.66, এই যে এই ভ্যালুটা, আর এই ভ্যালুটা 5.09। আবার দেখতে পাচ্ছি P4-এর জন্য 3টা ঘর ফাঁকা আছে। আবার দেখেন এখানে P4 কোথায় আছে? P4 হচ্ছে এখানে আছে, এখানে 3টা ভ্যালু আছে। তাহলে আমরা এই যে রো ওয়াইজ যে ভ্যালুগুলো এটাকে আবার কলাম ওয়াইজ এখানে লিখে নেব। এখানে হচ্ছে 7, এরপর হচ্ছে এখানে 4.12, আর এখানে হচ্ছে 5। এরকমভাবে এই যে পরবর্তীতে P5-এর জন্য P5-এর রো ওয়াইজ যে ভ্যালুগুলো সেগুলো এখানে লিখে নেবেন। P6-এর জন্য এখানে রো ওয়াইজ যে ভ্যালুগুলো সেটা তার কলাম ওয়াইজ লিখে নেবেন। এরকমভাবে P12 পর্যন্ত যে ভ্যালুগুলো আসবে সেগুলো এই রো ওয়াইজ থেকে কলাম ওয়াইজ লিখে নিলেই কিন্তু আমাদের সেই ডিস্টেন্সগুলো ডুপ্লিকেটলি ক্যালকুলেশন করা লাগছে না। খুব ইজিলি আমরা জাস্ট রোটেট করার মাধ্যমে মানগুলো পেয়ে যাচ্ছি। খুবই ইজি প্রসেস না এটা? জাস্ট একবার যদি আপনারা এই মানগুলো ক্যালকুলেশন করে ফেলতে পারেন ডায়াগোনালি 0-র নিচে যে ভ্যালুগুলো সেগুলো, তাহলে খুব ইজিলি আপনারা এই টেবিলটা ড্র করে ফেলতে পারবেন। তো আমি সবগুলো মান এখানে লিখে নিচ্ছি, দেন আপনাদের মধ্যে আবার ফিরে আসছি। তো এই যে আমি একে সবগুলো মানকে এখানে লিখে নিয়েছি। এখানে একটু বলে রাখি, P1-এর যে ঘরটা এই মানটা কিন্তু একটু ভুল আছে, আমার তুলতে ভুল হয়েছে। P1-এর যে ঘরটা সেখানে P1 বরাবর রো ওয়াইজ যে মানগুলো এই পর্যন্ত সেই মানগুলো কলাম ওয়াইজ এখানে P1-এর ঘরে বসে যাবে। আমি তোলার সময় ভুল করে এই মানগুলো তুলে ফেলেছি। তো দেখেন আমার কিন্তু ভুল হয়েছে। তো এক্সামের টাইমে যখন তাড়াহুড়া থাকে তখন কিন্তু আপনারও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জিনিসটা খুবই কেয়ারফুল থাকবেন, নাহলে কিন্তু আপনার ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এই মানগুলো জাস্ট এগুলো কনসিডার করতে হবে কলাম ওয়াইজ, বাকি সব মানগুলো ঠিক আছে। তাহলে আসেন এখন আমরা এই যে টেবিলটা পেয়ে গেলাম, এই টেবিল থেকে
কোর পয়েন্ট, বর্ডার পয়েন্ট, নয়েজ পয়েন্ট কীভাবে খুঁজে বের করতে হয় সেটা দেখব। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের P1 থেকে P12 যে মানগুলো কোশ্চেনে দেওয়া ছিল সেগুলোর জন্য কোন কোন ক্লাস্টার বা কোন কোন পয়েন্টগুলো থাকবে সেগুলো ডিফাইন করে নেওয়া। সেটার জন্য আমরা কী করবো, P1 থেকে P12 যে মানগুলো সেগুলো এখানে লিখে নিয়েছি এবং এখানে দেখবো যে কোন কোন পয়েন্টগুলো এই P1 এর মধ্যে আছে, P2 এর মধ্যে আছে, P3 এর মধ্যে আছে, এরকম চেক করব। ঠিক আছে, তো এটা কীভাবে চেক করবো, এটা চেক করবো হচ্ছে আমাদের দেখেন কোশ্চেনে দেওয়া ছিল কত, এপসাইলনের মান 2, তাই না? এই 2-র নিচে যত পয়েন্ট বা 2 সমান যতগুলো পয়েন্ট আছে সেগুলোকে আমরা এখন এই যে টেবিলটা আমরা একটা করলাম এখানে চেক করবো যে কোন পয়েন্টগুলো 2-র নিচে বা 2-র সমান বা 2-র কম বা 2-র সমান। তো দেখেন প্রথমে যদি P1 চিন্তা করি, P1 এর ক্ষেত্রে দেখেন এখানে চেক করছি, এখানে হচ্ছে 0, এটা তো 0 ধরবো না, মানে এখান থেকে ধরতে হবে। 3.16, এটা বড়, এটাও বড়, দেখেন এটা কিন্তু ছোট, এটা হচ্ছে P5, তাই না? তাহলে P1কে আমরা 5 নিয়ে নিলাম। এরপর হচ্ছে আবার চেক করছি আর কোনটা আছে 2 এর ছোট বা সমান, এটাও বড়, এটাও বড়, দেখেন এটাও ছোট, এটাও ছোট, তাই না? এটা কত, এটা হচ্ছে P8, এটা হচ্ছে P9। দেখেন এখানে আমি P8 আর P9 কিন্তু লিখে নিয়েছি P1 এর মধ্যে। আর এটা কি P1 এর কলাম না? দেখেন আর কোনো ভ্যালু কি আছে না, নাই, তাই না? এগুলো সবই এই আমাদের যে এপসাইলনের মান কোশ্চেনে দেওয়া ছিল তার থেকে বড়। তাহলে আমরা পেয়ে গেলাম কত, P5, P8 আর P9, এই তিনটা ভ্যালু হচ্ছে P1 এর মধ্যে আমাদের যে এপসাইলনের মান তার থেকে ছোট। এই জন্য আমরা হচ্ছে P1 এর মধ্যে এই তিনটা মানকে P5, P8, P9কে নিয়ে নিলাম। এখন হচ্ছে আবার সিমিলারলি P2-র জন্য দেখবো যে এই যে 2 দেওয়া ছিল কোশ্চেনে আমাদের এপসাইলনের মান, তার থেকে ছোটো কোন ভ্যালুগুলো আছে। 0কে কাউন্ট করবো না, 0 বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কাউন্ট করবো। তো এখানে কী হচ্ছে, 0 কেন কাউন্ট করবো না, কারণ আমাদের দেখেন P2 থেকে P2 কোনো ডিস্টেন্স নাই, যেহেতু কোনো ডিস্টেন্স নাই এখানে আমরা কোনো এপসাইলনের মান অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, আবার দেখেন P1 থেকে P1 কোনো ডিস্টেন্স নাই, যেহেতু ডিস্টেন্স নেই এখানে কোনো এপসাইলনের মান অ্যাপ্লাই হবে না। যেগুলোর মধ্যে ডিস্টেন্স আছে সেগুলোর মধ্যে আমরা এপসাইলনের মানটা ক্যালকুলেশন করবো বা চেক করব। তো দেখেন P2-র মধ্যে এখানে দেখেন এটা বড়, 2 এর থেকে বড়, এটাও 2 এর থেকে বড়, 4.12 এটাও 2 এর থেকে বড়। কিন্তু দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 2, তাই না? 2 কিন্তু আমাদের এই যে এপসাইলনের মান সেটা সমান, তাই না? আমি কি বললাম, যেটা যদি সমান হয় বা ছোট হয় সেক্ষেত্রে আমরা সেই মানটাকে নিব। তাহলে আমরা এখানে P5কে নিব। ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে P2-র ঘরের জন্য P5কে এখানে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, এই যে P2-তে P5কে অ্যাসাইন করে দিলাম। আর কোনো ছোটো ভ্যালুকে আছে, এটাও বড়, এটাও বড়, এটা দেখেন 2.83, তাহলে 2 এর থেকে বড়, তাই না? এটাও নেওয়া যাবে না, এটাও বড়, এটাও বড়, এটাও বড়, এটাও বড়, সবগুলোই বড়, নেওয়া যাবে না। এবার হচ্ছে P3-র জন্য আবার চেক করবো 2 এর থেকে ছোটো বা সমান কোন ভ্যালুগুলো আছে। এটাও বড়, বড়, 0কে তো কাউন্ট করবো না, এটা হচ্ছে বড়, এটাও বড়, এটাও বড়, দেখেন এটা ছোট, তাই না? 2 এর থেকে এটা হচ্ছে কত, P7। তাহলে আমরা P3-কে নিয়ে কাজ করছিলাম, P3-র মধ্যে এখন P7কে আমরা অ্যাসাইন করে দিব, P7কে অ্যাসাইন করে দিলাম P3-র মধ্যে। ঠিক আছে, আর কি কোনো ছোটো ভ্যালু আছে? এই যেখানে এটাও বড়, বড়, এটাও বড়, এটাও বড়, এটাও বড়, সবগুলোই বড়, জাস্ট একটাই পেলাম, সেটা হচ্ছে P7। আবার সিমিলারলি P4-এর জন্য চেক করব, এটা বড়, এটাও বড়, এখানেও হবে না, দেখেন সবগুলো কিন্তু বড়। সরি, এখানে একটা আছে P10, এই যে 0.43, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব, এখানে P4-এর জায়গায় আমরা লিখব P10, তাই না? P10কে এখানে লিখে নিলাম, কারণ এটা 2 এর থেকে ছোটো, তাই না? এখানে লিখে নিলাম। বাকি দেখেন সবগুলোই বড়, এটা 3ও কিন্তু 2 এর থেকে বড়। আবার সিমিলারলি দেখেন P5-এর জন্য চেক করবো যে কোনটা হচ্ছে 2 এর থেকে ছোটো বা সমান। দেখেন P5-এর মধ্যে কি হচ্ছে, P1কে পেয়ে গেলাম ছোটো, তাহলে আমরা এখন লিখে নিচ্ছি কি P1, P5-এর মধ্যে P1কে লিখে নিলাম। ক্লিয়ার? দেখে আর কোনো ছোটো ভ্যালু আছে নাকি? এরপর আছে কত, 2, দেখেন এটা কিন্তু আমাদের এপসাইলনের মানের সমান, তাই না? তাহলে এখন আমরা P2-কেও এখানে লিখে নেব P5-এর মধ্যে, P2-কে লিখে নিলাম। P5-এর মধ্যে কারণ দিচ্ছি, কারণ আমরা P5-এর মধ্যে চেক করছি যে 2 এর ছোটো বা সমান কিছু আছে নাকি। তাহলে এই দুটো পেয়ে গেলাম। এখন আবার চেক করি, এটা বড়, এটাও বড়, 0কে তো কাউন্ট করবো না, এটাও বড়, এটাও বড়, দেখেন দুইটাই কিন্তু 2, দুটাই আমাদের এপসাইলনের মানের সমান, তাই না? তাহলে এটা কত, P8 আর এটা হচ্ছে P9। তো P8 আর P9কে আমরা এখানে লিখে নিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আর কি আছে, এখানে 6 বড়, 10 বড়, 7 বড়, তাহলে আমরা পেয়ে গেলাম কত, P1, P2, P8, P9, এই 4টা মান হচ্ছে আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমরা P5-এর মধ্যে লিখে নিয়েছি। সিমিলার ওয়েতে এখন
P6 থেকে P12 পর্যন্ত যে মানগুলো সবগুলো মানকে আমরা চেক করে নেব 2-এর ছোটো বা সমান কোন কোন মানে ভ্যালুগুলো এখানে আসে। যদি ছোট পাই সেটার জন্য তার করসপন্ডিং যে পয়েন্টটা সেটাকে আমরা এখানে লিখে নেব, যেরকমভাবে P1 থেকে P5 পর্যন্ত ভ্যালুকে আমরা অ্যাসাইন করছি সিমিলার ওয়েতে। ক্লিয়ার? তো সবগুলো ভ্যালু অ্যাসাইন করার পরে আমাদের এরকম একটা টেবিল আসবে বা এরকম একটা মান আসবে। তো এখন দেখেন এখান থেকে এখন আমাদের কী করতে হবে, এখান থেকে এখন আমাদের কোর পয়েন্ট, বর্ডার পয়েন্ট এবং নয়েজ পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে। তো কোর কীভাবে ক্যালকুলেশন করতে হয় আমি একটু আগে মানে ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের যে মিনিমাম পয়েন্ট কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে যদি ফুলফিল করে কোনো মানে ডেটা সেট, তাহলে সেটাকে আমরা বলতে পারি কোর পয়েন্ট। এখন দেখেন মিনিমাম পয়েন্ট কত দেওয়া ছিল, মিনিমাম পয়েন্ট দেওয়া ছিল 4, তাই না? এখন দেখেন P1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা পয়েন্ট আছে, P1 নিচে একটা পয়েন্ট, P5, P8, P9 একটা, দুইটা, তিনটা, চারটা পয়েন্ট দেওয়া আছে। তো আমি কি বলছিলাম যে কোর পয়েন্ট হবে যেটা হচ্ছে মিনিমাম পয়েন্টের সমান অথবা বড় হয় যদি, তাহলে সেটা হবে হচ্ছে কোর পয়েন্ট। ঠিক আছে? তো যেহেতু এখানে 4টা পয়েন্ট আছে এবং আমাদের মিনিমাম পয়েন্টও 4, তাহলে আমাদের মিনিমাম পয়েন্টের সমান, তাই না? তাহলে আমরা P1কে কী বলতে পারি, এটা হচ্ছে আমাদের কোর, রাইট? আবার দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে, 2টা পয়েন্ট, এটা আমাদের মিনিমাম পয়েন্ট থেকে কম। এখানেও 2টা পয়েন্ট, এখানেও 2টা পয়েন্ট, এখানে কয়টা পয়েন্ট আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে আমাদের মিনিমাম পয়েন্ট কত দেওয়া ছিল কোশ্চেনে, মিনিমাম পয়েন্ট দেওয়া ছিল 4। তাহলে আমরা এখানে কয়টা পয়েন্ট পেলাম, P5 নিজে একটা পয়েন্ট, P1 একটা পয়েন্ট, P2 একটা পয়েন্ট, P8 একটা পয়েন্ট, P9 একটা পয়েন্ট, তাই না? তাহলে এখানে টোটাল 5টা পয়েন্ট। তাহলে এখানে কি আমাদের মিনিমাম পয়েন্টের থেকে বেশি, তাই না? বেশি বা সমান হলে সেটা কী হবে, সেটা হবে কোর, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কোর। ক্লিয়ার? এরপরে কি, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট যে আমাদের মিনিমামের থেকে কম, এখানেও 3টা পয়েন্ট, এটাও কম, এখানেও 3টা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে কোনো পয়েন্টই নাই P11 ঘরে। এরপর হচ্ছে P12 ঘরে 2টা পয়েন্ট, তাহলে এখানে কোনো আর কোর নাই। তাহলে কোর পেলাম কয়টা, P1 আর P5 যে ঘরটা আমি বক্স করে দিয়েছি যেটা হচ্ছে আমাদের কোর। তাহলে P1 আর P5কে আমি কোর হিসেবে এখানে ডিফাইন করে দিলাম। ঠিক আছে? এখন হচ্ছে বর্ডার কোনগুলো, আমি বর্ডার বলছিলাম যেগুলো হচ্ছে কোর পয়েন্টের অংশ বাট নিজে কোর পয়েন্ট না, সেগুলো হচ্ছে বর্ডার। ঠিক আছে? এখন দেখেন এই যে আমাদের কোর হয়ে গেল, এখন P2তে চেক করছি, এখানে আছে কি P5। দেখেন P5টা কি কোনো কোর পয়েন্টের অংশ বা কোনো কোর পয়েন্টের মধ্যে P5কে আসে? দেখেন এখানে P1 যে কোর পয়েন্ট, এখানে কিন্তু P5 আছে, তাই না? যেহেতু P5টা কোর পয়েন্টের একটা অংশ বা একটা এলিমেন্ট, সেজন্য P5কে আমরা বলবো কি, আমরা বলবো এটা হচ্ছে বর্ডার। আবার দেখেন এখানে কি আছে, P3তে P7 আছে, P7 কি এখানে আছে? নাই। এখানে আছে? নাই, তাই না? তো এটা হচ্ছে আমাদের বর্ডার বলা যাবে না, কারণ এটা কোর পয়েন্টের অংশ না। কোর পয়েন্টের অংশ না হলে কি হবে, সেটা হচ্ছে নয়েজ এটা পরে আসছে, আগে আমরা বর্ডারগুলো ক্যালকুলেশন করে নিই। P4-এর জন্য এখানে কি আছে, P10, দেখেন P10 কিন্তু এখানেও নাই, এখানেও নাই। ঠিক আছে? এরপর হচ্ছে P6-এ আছে P10 নাই কোথাও। এরপর আছে P7-এ P9 আর P12, দেখেন P9 কিন্তু আছে বাট P12 নাই, তাই না? তাহলে এটাকে আমরা কোর পয়েন্ট বলতে পারি না, কারণ একটা আছে একটা নাই, হয় দূরে থাকতে হবে নাহলে কোনোটাই থাকা যাবে না। ঠিক আছে? এবার কি P1 আর P5, P8-এর জন্য দেখেন P1ও আছে P5ও আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে বর্ডার, তাই না? আবার দেখেন P9-এর জন্য এখানে সেম, তাহলে P1 আর P5 তো আমাদের কোরের মধ্যে অংশ, তাই না? P1 আর P5 এই জন্য হচ্ছে আমাদের এটা বর্ডার হয়ে গেল দুটাই। P6 নাই, এখানে তো ফাঁকা, কোনো ইয়ে নাই, এখানেও P7 কোথাও নাই। তাহলে আমরা বর্ডার পেলাম কোনটা, এটা বর্ডার, এইটা বর্ডার, এটা বর্ডার। তাহলে এটা কত, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P8, P9। তাহলে বর্ডার হিসেবে P2, P8, P9কে আমি অ্যাসাইন করে দিলাম বা ডিফাইন করে দিলাম। ঠিক আছে? এখন দেখেন এই কোর আর বর্ডার বাদে যেই মানগুলো আমাদের এখানে এক্সিস্টিং আছে সবগুলো হচ্ছে আমাদের নয়েজ। তাহলে এটা কোর, এটা বর্ডার, এখানে কিছু আছে, এটা নাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, নয়েজ। আবার এখানে কি হবে, এটাও নয়েজ, এখানে কি হবে, এটাও নয়েজ, এটাও নয়েজ, এটাও নয়েজ, এটাও নয়েজ, এটাও নয়েজ। ক্লিয়ার? বাকি যে পয়েন্টগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের নয়েজ হয়ে গেল। তাহলে নয়েজ কয়টা হলো, P3 হলো, P4 হলো, সরি হ্যাঁ P4 হলো, এখানে P4 লিখতে ভুলে গেছি, এখানে হচ্ছে P4। এরপর হচ্ছে P6, এই যে P6,
এরপর হচ্ছে P7, এরপর হচ্ছে P8 P9 তো বর্ডার, এরপর হচ্ছে 10 হচ্ছে এটাও নাই, তাহলে P10 P11 P12 এগুলো হচ্ছে নয়েজ। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো হয়ে গেল আমার নয়েজ পয়েন্ট। তাহলে আশা করি আপনার কোর পয়েন্ট কোনগুলো, বর্ডার পয়েন্ট কোনগুলো এবং নয়েজ পয়েন্ট কোনগুলো সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আমাদের কোশ্চেন আসলে ডেটা সেট থেকে সেখান থেকে কীভাবে আপনারা টেবিল ড্র করবেন এবং সেই টেবিল থেকে আপনারা কীভাবে এই কোর পয়েন্ট, বর্ডার পয়েন্ট, নয়েজ পয়েন্ট বের করবেন হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে বোঝানোর জন্য ইজি ওয়েতে। তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।